শুভ সন্ধ্যা। জবাব চায় বাংলাতে আজ দুই নেতাকে নিয়ে কথা বলা প্রয়োজন এবং দুই নেতা দুর্দণ্ড প্রতাপ নেতা, বাংলার যাদেরকে বলা হয় লেজেন্ডারি নেতা, সেই অধীর চৌধুরী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলা প্রয়োজন, বিতর্কের প্রয়োজন এবং জবাব চায় বাংলাতে সে কারণেই আজ দুজন যে দুটো কাণ্ড ঘটালেন বা যে দুটো জিনিস করলেন, সেই দুটো জিনিস রাজ্য রাজনীতির এই ভোটের আবহে চর্চা এবং বিতর্কের প্রয়োজন বলে আজ জবাব চায় বাংলাতে দুটো বিতর্কের বিষয় দেখে নিয়ে এই মুহূর্তে। দুটো বিষয় কি কি? প্রথম বিষয় 8টা 1 থেকে শুরু করব, অধীরের ঔদ্ধত্য কিসের কারণে আর কয়েক সেকেন্ডের মধ্যে বলছি, এবং 8টা 25 থেকে তৃণমূল কংগ্রেসের জন্য সন্দেশখালি শেষ, সাম্রাজ্যের শেষ তৃণমূল কংগ্রেসের জন্য সন্দেশখালি তৃণমূলের পতনের কারণ। দুটো বিতর্ক, কিন্তু প্রথম যে বিতর্ক, সে প্রথম বিতর্কটা অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে। দেখুন, অধীর রঞ্জন চৌধুরী কালারফুল মানুষ, অধীর রঞ্জন চৌধুরী একেবারে দাবাং রাজনীতিবিদ, সমস্ত কিছু মানছি, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী রাজ্য থেকে ক্ষমতা গেছে, কেন্দ্র থেকে ক্ষমতা গেছে, গান্ধী পরিবারের এসপিজি পর্যন্ত গেছে, কংগ্রেসের সিটের সংখ্যা ক্রমশ কমতে থাকছে। এবার সবেধন নীলমণি বহরমপুর, সেই বহরমপুরও কি হাতছাড়া হতে পারে এবং সেই নার্ভাস টেনশন, সেই টেনশনের জন্য আমি তৃণমূল কংগ্রেসের হয়ে আজকে কথা বলছি না। অনেকে হয়তো নড়ে চড়ে বসেছেন যে ময়ূকের হলোটা কি, তৃণমূল কংগ্রেসের হয়ে আজকে কথা বলছে না, আমি কথা বলছি অধীর চৌধুরীর বিপক্ষে। অধীর চৌধুরীর যে ব্যবহার, সেই ব্যবহারের বিপক্ষে কথা বলাটা প্রয়োজন। কারণ আপনি যত বড়ই নেতা হন না কেন, যারা সমর্থক তাদের অধিকার আছে গো ব্যাক স্লোগান দেওয়ার। গো ব্যাক স্লোগান একটা তৃণমূল কংগ্রেসের সমর্থক বহরমপুরের রাস্তায় দিয়েছে বলে অধীর চৌধুরী যেভাবে ধাক্কা মারলেন, আঙুল উঁচিয়ে কথা বললেন এবং তার পাশাপাশি অশ্রাব্য ভাষার প্রয়োগ হয়েছে বলে তৃণমূল কংগ্রেস বলছে, সেটা নিন্দনীয়। এবং সে কারণে তৃণমূল কংগ্রেস সহ একাধিক যারা নাগরিক সমাজের প্রতিনিধি রয়েছেন তারা বলছেন অধীর চৌধুরীর এটা ঔদ্ধত্য। এই ঔদ্ধত্য থাকতেই পারে, কিন্তু এই ঔদ্ধত্যটা ভোট বাক্সে যদি এফেক্ট ফেলে তাহলে বোধহয় অধীর চৌধুরীর জন্য সমস্যা। অধীর চৌধুরী কি বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস বা বিজেপি আসলে বহরমপুরে আরো শক্তিশালী হচ্ছে এবং অধীর চৌধুরীর যে মুর্শিদাবাদের বকলমের নবাবী আনা, সেই নবাবী আনা শেষ হচ্ছে? দেখে নিই প্রতিবেদন এবং তারপর প্রথম বিতর্ক শুরু করব। ভোটের প্রচারে বেরিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে রেগে আগুন অধীর চৌধুরী। গো ব্যাক স্লোগান শুনে তেড়ে গেলেন তৃণমূল কর্মীর দিকে, মেজাজ হারিয়ে মারলেন এক ধাক্কা। সিসিটিভি ফুটেজ সামনে আসতেই ভাইরাল সেই ছবি। এরপরই কংগ্রেস ও তৃণমূলের অবরোধ আর পাল্টা অবরোধে উত্তপ্ত নবাবের জেলা মুর্শিদাবাদ। কিছু চুল্লুখোরকে দিয়ে আমাকে ডিস্টার্ব করা হচ্ছে। গত মিউনিসিপ্যালিটি ভোটে এজিডিসি করেছিল এখানকার টিএমসি পার্টি, হঠাৎ করে ছেলে মাল খেয়ে আমাকে বলবে গো ব্যাক গো ব্যাক। আমি তো নেমে প্রতিবাদ করবোই, হবে চর মানিনি, সেটা কি হচ্ছে তাই নিশ্চয়ই বলেছি। কেন এত রাগ অধীরের? কেন এত ধৈর্যচ্যুতি? যারা নরেন্দ্র মোদীকে হটাতে হবে বলে জাতীয় স্তরে জোট বাঁধে, যে মমতা বন্দ্যোপাধ্যায় ও সোনিয়া রাহুল গান্ধীদের একই মঞ্চে হাসি হাসি মুখে দেখা যায়, বাংলায় সেই দুই দলই কিনা নেমে পড়ল মল্লযুদ্ধে। হিন্দি জোটের সদস্যদের আবার ধাক্কাধাক্কি করছে কেন? এদের পেয়ার মোহাম্মত করে করার কথা। এদের দিল্লিতে এরা পেয়ার মোহাম্মত, বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি আর গোটা দেশে মস্তি, এই কাজ এদের। সে তো এখন নির্বাচনের আগে এসব গরম করবেই, গো ব্যাক স্লোগান দেবে, কাম ব্যাক স্লোগান দেবে, টাকা দেব স্লোগান দেবে। ইন্ডির পিন্ডি আগেই চটকে গেছে, রাস্তাতেই শুরু মুষল পর্ব। এতদিন একে অপরকে খেউর করেছে, এবার আর মুখ নয়, একেবারে হাতাহাতি। বাংলা থেকে প্রায় 50 বছর এবং কেন্দ্র থেকে 10 বছর আগেই ক্ষমতা চলে যাওয়া কংগ্রেসের প্রদেশ সভাপতির এত ঔদ্ধত্য কেন? ক্ষোভের কথা শুনলে এত গায়ে জ্বালা ধরে কেন? নিজেই নিজেকে মুর্শিদাবাদের নবাব ভাবছেন কি অধীর চৌধুরী? রিপাবলিক বাংলা। অধীর চৌধুরীকে উদ্ধত্ত দেখালেন। অধীর চৌধুরী যারা কেন্দ্রেও নেই, যারা রাজ্যেও নেই, কিন্তু
তাদের নবামিয়ানা আছে, কংগ্রেসের একটা নবাবিয়ানা, সেই নবাবিয়ানা থেকে কেউ কংগ্রেসকে গো ব্যাক স্লোগান দিতে পারবে না, কেউ কংগ্রেসের নেতাদের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে পারবে না। এটা চলে নাকি? তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, অধীর চৌধুরীর সামনে গো ব্যাক স্লোগান যদি কেউ দেখায়, তবে অধীর চৌধুরী কি নেমে এসে মারতে উদ্যত হবেন, মারমুখী হবেন? যারা এই মুহূর্তে বিতর্কে রয়েছেন, প্রথম বিতর্কে আমার সঙ্গে রয়েছেন নীলাভ ব্যানার্জি, রয়েছেন আইনজীবী এবং কংগ্রেস সমর্থক, রয়েছেন রাজপুত্র চন্দ্র, রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক, রয়েছেন এই মুহূর্তে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী ডক্টর নারায়ণ চক্রবর্তী এবং রয়েছেন সুমন্ত্র মাইতি, রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু শুরুতেই নীলাভবাবু আপনার কাছে যাব। অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি, আপনাদের এটা কি আচরণ করলেন? এটা গুন্ডাগিরি, গুন্ডাগার্দি যাই বলুন না কেন, এটা নয়, হুলিগানিজম, দুর্বৃত্তায়ন নয়। দেখুন, তৃণমূলের কিছু আজকে ছেলে ওখানে অধীর চৌধুরীকে ঘিরে নোংরা বাক্য বিনিময় করেছে এবং বিক্ষোভ দেখিয়েছে। সাধারণ মানুষের সম্পর্ক নেই। তৃণমূলের যদি কোনো বক্তব্য থাকে, তার রাজনৈতিক মিছিল করুক, মিটিং করুক। একজন প্রার্থী, একজন 5 বারের সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখানো, তারপরে আক্রমণ করা, এই ঘটনা প্রথম না। এই ঘটনা পঞ্চায়েত ভোটে দেখেছি, এই ঘটনা পৌর নির্বাচনে নারুগোপাল মুখার্জির নেতৃত্বে দেখেছি। আপনারা এখানে অধীর চৌধুরীর ঔদ্ধত্য কোথায় পাচ্ছেন আমরা জানি না। আমরা এখানে একটা কথা বলছি, তৃণমূলের পায়ের তলার মাটি আজকে সরে গেছে, শুধুমাত্র গুন্ডার পুলিশদেরকে নিয়ে এই পার্টিরা চলছে। কিন্তু নীলাভবাবু সবই মানলাম। আমার দুটো প্রশ্ন আপনাকে। এক হচ্ছে, অধীর চৌধুরী ভারতবর্ষের পিএসসি যে কমিটি, তার চেয়ারম্যান অধীর চৌধুরী এখনো বকলমে আপনাদের যে বিরোধী দলনেতার পজিশন বা ডেজিগনেশন না থাকলে উনি বিরোধী দলনেতা লোকসভাতে, উনি Z+ ক্যাটাগরির নিরাপত্তা পান, ওনার এত গাড়ি, এত পুলিশ, যেখানে যেখানে উনি যান পুলিশ আছে। আপনারা তো আইনত ব্যবস্থা নিতে পারতেন, আপনারা তো বলতে পারতেন, অনুরোধ করতে পারতেন রাজ্য পুলিশকে বা সিআরপিএফকে এই মিছিল, এই বিক্ষোভ সরিয়ে দেওয়ার জন্য। অধীর চৌধুরী মাথা গরম করছেন, মানে আমি বোঝার চেষ্টা করছি, অধীর চৌধুরী বা আপনারা কি এটা মনে করছেন যে একটা প্রেডিকশন কাজ করছে যেখানে কংগ্রেস শূন্য হয়ে যাবে? বহরমপুরের সিটটাও কি হারানোর ভয়ে কংগ্রেস পাচ্ছে? শুনুন, আমি একটা কথা বলছি, বহরমপুরে গত 2019-এর লোকসভা নির্বাচনে যে মার্জিন ছিল, আমি দায়িত্ব নিয়ে আপনাদের স্টুডিও আজকে বলে রাখছি, সেই মার্জিন বাড়বে। কারণ মানুষ দেখেছে তৃণমূলের নেতৃত্বে এই রাজ্যে কি দুর্নীতি হয়েছে, সন্দেশখালী হয়েছে, তার বিরুদ্ধে বহরমপুরে গণভোট হবে। বহরমপুরের মানুষ গুজরাটি ইউসুফ পাঠানকে চায় না, চায় বাংলার যিনি বহরমপুরের ছেলে রবিনুর অধীর রঞ্জন চৌধুরী। আর আপনারা বলছেন অধীর চৌধুরী নিজেকে কোনদিন নবাব দাবি করেননি। বহরমপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ, তাদের কাছের মানুষ অধীর চৌধুরীকে রবিনুর বানিয়েছে। অধীর চৌধুরী নিজে দাঁড়িয়ে বলতে হয়নি মমতা রাজপুত্র কি বলবে? অধীর রঞ্জন চৌধুরীর ছবিটা তুমি দেখেছো? আমি সিসিটিভি যেটা ভাইরাল হয়েছে সেটাও আমি দেখানোর চেষ্টা করছি। মানে এইটা যদি কালকে তৃণমূলের কোনো নেতা এরকম ভাবে এগিয়ে আসতো, এরকম ভাবে মারমুখী হতো, আমি তৃণমূলের নেতাকে নিয়েও বলতাম, বিজেপির নেতাকে নিয়েও বলতাম, কিন্তু করছে কেন? আমি বলছি, প্রথমেই আমি আগে রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানাই যে এতটা নিউট্রাল স্টান্স নেওয়ার জন্য। অধীর চৌধুরী একটি কাণ্ড করেছেন যেটা সত্যিই খুব খারাপ ব্যাপার, সেটাকে রিপাবলিক বাংলা তুলে ধরছেন জনসাধারণের কাছে, আমি তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। এবার আমরা অধীর চৌধুরীর মানসিক অবস্থা নিয়ে, আমি বা আমার মতন যারা রাজনীতি নিয়ে ভাবেন, তারা আমরা ভীষণ চিন্তা করছি। যে মানুষটাকে ব্রিগেডের মধ্যে আব্বাস সিদ্দিকী ওঠার পর তাকে বলেছিল আপনি যে এই তো আমি খেলবো না, তাহলে খেলবো না, আমি খেলবো না, এরকম করলে আমি কিন্তু খেলবো না, খেলবো না। তাহলে আমি রাজপুত্র চন্দ্রকে বলার অনুরোধ করছি, তারপরে দুষ্টুমি করলে খেলবো না। আমার বক্তব্য হচ্ছে, তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে মানুষটা খুব কষ্টে আছেন, কিন্তু যখন আব্বাস সিদ্দিকীর মতন হঠাৎ করে মানে কিভাবে যেন একটা ফুল ফুটে ওঠার মতন এসে তারা অধীর চৌধুরীকে নামিয়ে দিতে বলে বা অধীর চৌধুরীকে থামতে বলে, এই যে কি খারাপ দৃশ্য ভাবা যায় না। তখনই বুঝতে পেরেছিলাম যে ভদ্রলোক ভালো নেই বোধহয়। তা এনার মানসিক সেই সময় থেকেই বোধহয় খারাপ দিকে যাচ্ছিল। এই ভদ্রলোককে আমরা আগেও দেখেছি স্যান্ডো গেঞ্জি পরে পুলিশকে বলতে মার গুলি মার গুলি মার আমাকে বলতে দেখেছি, তখনও বুঝতে পেরেছেন যে ভদ্রলোকের শরীরটা ভালো। খেলবো না, আমাকে শেষ করতে মারমুখী মানসিকতা, সে যেই হোক, অধীর চৌধুরী হোক, আরাবুল ইসলাম হোক,
হোক কি বিজেপির দুধ কুমার মণ্ডল হোক, আমি সমানভাবে তার তীব্র নিন্দা করি। এই আরেকটা শেষ কথা বলে শেষ করছি, এই অধীর চৌধুরী কিন্তু বিজেপির বি টিম, সেটা বাংলার মানুষ বুঝে গেছে। এই ভদ্রলোক কিন্তু ইন্ডিয়া জোটকে প্রত্যেক দিন কলুষিত করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করে। তাই জন্য বলছি ভদ্রলোকের মাথা দুজনকেই থামাচ্ছি। আমি আমার অপর দিকে নারায়ণ চক্রবর্তী এবং সুমন্ত্র মাইতি, যারা তাড়িয়ে হয়তো পুরোটা দেখছিলেন এই বিতর্ক তরজা। এটা নারায়ণবাবু, ওপরে থুতু নিক্ষেপ করলে তা নিজের মুখেই পড়ে। মুর্শিদাবাদের রাজনীতিতে মুর্শিদাবাদের সবচেয়ে উজ্জ্বলতম রাজনৈতিক চরিত্র, সে যদি নিজের নিরাপদ সিআরপিএফের যে বলয় সেখান থেকে বেরিয়ে সাধারণ একজন অপোজিশনের সমর্থককে আঙুল উঁচিয়ে গিয়ে মারমুখী হন এবং সেই ছবিও দেখছেন, তাহলে বোধহয় বোঝা যায় মুর্শিদাবাদে এই নির্বাচনটা কতটা ভায়োলেন্ট হতে চলেছে। এরপরে কি আমাদের সাজে যে নেতাদেরকে কেন বলছি না, কেন করছি না, নেতাদের ভূমিকা কি দেখছি? এবং এটা আবারও বলছি নারায়ণবাবু, অধীর চৌধুরী আজকে করেছে, কালকে যদি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী বা তৃণমূলের কোনো নেতা করেন, ইকুয়ালি এটা করতে হবে, কারণ আমার আপনার বাড়ির মানুষেরা মারা যাবে, নেতাদের হয়তো কিছু হবে না। সেটা আপনি ঠিকই বলেছেন, এটা যে কোনো সুস্থ নাগরিকই এর সঙ্গে একমত হবে। তবে এখানে একটা কথা মনে করিয়ে দেওয়া উচিত যে পশ্চিমবঙ্গে আজকে যে এই অরাজকতা এবং নেতাদের ঔদ্ধত্য, এইটাও কিন্তু এই কংগ্রেসি ঘরানা এবং তার যে অফশুট তৃণমূল কংগ্রেস, সেই ঘরানার একেবারে নিজস্ব ফসল। মানে এটাকেও আপনি গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন? মানে কংগ্রেসের পুরনো কংগ্রেস এবং নতুন তৃণমূল কংগ্রেস, হ্যাঁ, এরা তো একই সঙ্গে ছিল, এখন বিভিন্ন স্বার্থের কারণে নেতাদের আলাদা হয়েছে, প্রশ্নটা আলাদা। অধীরবাবু যেটা করেছেন সেটা মোটেই সমর্থনযোগ্য নয় এবং সেটাকে সমর্থন করা যায় না। একই সঙ্গে মনে করিয়ে দিই যে মমতা ব্যানার্জি, এখন হয়তো আরেকজন তেড়ে আসবেন, আমাকে বলতে দেবেন না, যে মমতা ব্যানার্জি কিন্তু তার গাড়ি দেখলে পরে যখন জয় শ্রীরাম বলেছিল, সেটা কোনো অসাংবিধানিক কথা নয়, তিনি গাড়ি থামিয়ে নেবে গিয়ে সেই সাধারণ মানুষগুলোর ওপরে তেড়ে গিয়েছিলেন। হ্যাঁ, নারায়ণবাবু, যারা সহিষ্ণুতা নিয়ে, না নারায়ণবাবু, যারা সহিষ্ণুতা নিয়ে গেছিল তখন তৃণমূলদের চোখে তো ফেট্টি পাওয়া ছিল, অন্ধ ধৃতরাষ্ট্র হয়েছিল, দেখতে পাইনি। এখন আমাদের চৌধুরী বলে দেখতে পাচ্ছে। আমি কিন্তু শালীনতাটা রেখে আমি ওনাকে ইন্টারাপ্ট করলাম না, এরকম না। আমি নারায়ণবাবুর কাছে আছে, নারায়ণবাবু এবং সুমন্ত্র মাইতি, আমি নারায়ণবাবুর কাছে প্রথমে জানতে চাই, এই যে যারা সহিষ্ণুতার কথা বলে, টলারেন্স ইনটলারেন্স ডিবেট এত বড় বড় করে দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে তারা অর্গানাইজ করে, তারাই কি সবচেয়ে বেশি অসহিষ্ণু? ডেফিনেটলি এই নেতাদের অসহিষ্ণুতার জন্যই তো পশ্চিমবঙ্গে এত হিংসা, এবং এই অসহিষ্ণুতার পেছনে আছে তাদের লোভ এবং ইলেকশনে জিতে স্বার্থসিদ্ধি করার যে প্রয়াস, সেই প্রয়াসে বাধা পেলে তারা ব্যক্তিগতভাবে যেভাবে খেপে যাচ্ছেন তারই বহিঃপ্রকাশ ঘটছে তাদের ব্যবহারে। একদম রাজপুত্র, আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাকে গালাগালি করা হয়েছে, যেটা ওনারা শুনতে পাননি। কেউ না, গালাগালি কেন করা হবে? জয় শ্রীরাম বলেছিল। বলছি জয় শ্রীরাম গালাগালি? না, কখনো নয়। তাহলে জোরে বলো না, জয় শ্রীরাম। না, এটা গালাগালি কোথায়? তো জুতো পরে, বিজেপির মতন জুতো পরে মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক স্লোগান ভাবে তো জয় শ্রীরাম বলবো না। আমি জয় শ্রীরাম বলার হলে আমি পুজোর মণ্ডপে বলবো রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় সীতায় পতয় নমঃ, আমি তো বলবো। আমি তো হিন্দু বাড়ির ছেলে, ওনাদের মতন তো জয় শ্রীরামের রাজনীতিকরণ করবো না। আমি তো ওনাদের মতন রাজনীতিকরণ করবো না জয় শ্রীরামের। ওনারা তো নোংরা ভাবে জয় শ্রীরামকে দিনের পর দিন এই কথাটাকে কলুষিত করে চলেছেন, রাজনীতিকরণ করেছেন। ঈদের সময় মুসলমান, আর ক্রিসমাসের সময় খ্রিস্টান, আর দুর্গাপুজোর সময় হিন্দু, এগুলো যারা হয় তারা জানে না যে জয় শ্রীরাম কখন কখন বলতে হয়, পুজোর মণ্ডপে নয়। জয় শ্রীরাম কখন বলতে হয় সেটাই তারা জানে না। এদেরকে বেশ সুমন্ত্র মাইতি কথা মনে করিয়ে দিই রাজপুত্রকে, অত মনে করবে না। তুমি যে জুতো পরে বলার কথাটা বললে না, কয়েকদিন আগে দেখেছিলেন মমতা ব্যানার্জি জুতো পরে পুজো মণ্ডপ উদ্বোধন করছিলেন, ফাইল ফটো দেখে নিও, ঠিক আছে? হ্যাঁ না, পুজো উদ্বোধন করেছিলেন, যেখানে উদ্বোধন মানে মন্দিরে গিয়ে উদ্বোধন করেছিলেন, তুমি ফাইলটা দেখে নিও। এই মুহূর্তে এটা নিয়ে ফাইল চিত্র দেখে নিও, এটা নিয়ে এত তর্ক করে লাভ নেই। আসলে ময়ূক, ব্যাপারটা হচ্ছে যে পাশাপাশি দেশজন বসেছেন, এটা বেসিক্যালি ওই কংগ্রেস আর তৃণমূলের এটা নিজস্ব ঘরেলু মামলা,
এই মামলা নিয়ে আমি এত কিছু বলবো কেন, যে নারায়ণবাবু যে কথাটা বললেন সেটারই সূত্র ধরেই বলি যে এই রাজনীতিতে এই কালচারটা কিন্তু প্রথমে কংগ্রেস থেকে, তারপরে তাদের অফশুট বলতে পারি বা অফস্প্রিং বলতে পারি তৃণমূল, একই রকম হয়। অধীরবাবু আজকে তেড়ে গেলেন, তুমি মমতা ব্যানার্জির কথা বললে তেড়ে গেলেন। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, প্রসূন বন্দ্যোপাধ্যায় এক ট্রাফিক সার্জেন্টকে চড় মেরেছিলেন। আচ্ছা ঠিক আছে, চড় মেরেছিলেন, কোন সভ্যকেতে ওই যে খিচ মেরি ফটো খিচ, খিচ মেরি ফটো খিচ বলে বলা, এগুলো কোন সভ্যতা বা কোন রাজনৈতিক সংস্কৃতিতে এগুলোকে আমরা মান্যতা দিই? তো অবশ্যই তো ওই যা হবে, এবং তার পরিপ্রেক্ষিতেও আমি এটা বিজেপি বনাম তৃণমূলও বলছি না, সিটিং মুখ্যমন্ত্রী সম্বন্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন, যে ভাষা বলেছিলেন, সেটা কোনো রাজনৈতিক সংস্কৃতিতেও এইটা মান্যতা দেওয়া যায় না। অথবা এই আমাদের এই জগদীপ ধনখড়কে নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভারত, আচ্ছা ঠিক আছে, জগদীপ ধনখড় ভাইস প্রেসিডেন্ট, কিন্তু কিংবা ধরতে গেলেও দ্রৌপদী মুর্মুকে নিয়ে, মাননীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিলগিরি কি ভাষাটা বলেছিলেন। তো এই রকম কথা বলে আজকে আপনারা অধীরবাবুর একটা দেখেছেন, নিন্দনীয় অবশ্যই, কিন্তু তার বাইরে বসিয়ে যে পাশে বসিয়ে যে রাজপুত্র যে কথাটা বলছেন, যে মানে যে দেবশিশুর মতো যে একটা ইমেজ নিয়ে যেটা বলছেন, সেটা নয়। মানে বেসিক্যালি এটা নিজেদের একটা ঘরেলু মামলা হয়েছে। এখানে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, না এটার কারণটা কি? মানে মুর্শিদাবাদে কি এবার পালা বদলের একটা ইঙ্গিত? আমি একবার প্রত্যেককে আমি সুযোগ দেবো। আমি সুমন্ত্রর কাছে যেতে চাই, কোন হিন্ট পাচ্ছ মুর্শিদাবাদে একটা পালা বদল হতে পারে? তার হিন্ট বোধহয় অধীর চৌধুরীও পাচ্ছে, এবং সে কারণে এই ধরনের পালা বদলের হিন্টস যেটা পাচ্ছ, সেটা মনে করো না যে অধীর চৌধুরী যদি হেরে যান সেখানে ইউসুফ পাঠান হবেন। এটা আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, ওখানে বিজেপি অসম্ভব একটা জমি তৈরি করছে, এবং এই জমি তৈরি করার জন্য বড় ব্যাপার বলছে বিজেপি। হ্যাঁ অবশ্যই, কারণটা কি বলছো? বিজেপি একটা তৈরি করছে, এটা ওভারঅল হাওয়া হচ্ছে এটার মধ্যে। না আমি কথাটা পরিষ্কার বলছি, আমাকে জিজ্ঞাসা করলে উত্তর দিতে হবে। আমি তোমাকে উত্তর দিচ্ছি, কিন্তু আমার এটা বক্তব্য হচ্ছে যে এটা একটা নিজেদের মধ্যে একটা হাওয়া গরম করে তৈরি করে একটা এটা নিজেদের দিকে নিয়ে চলে আসে, মানে লাইমলাইটটা নিজেদের দিকে নিয়ে আসা হচ্ছে। কিছুই হবে না ওটা, যদি সেই অনুযায়ী যদি হয়, তাহলে আজকে আমি এটুকু বলতে পারি যে এটা নিজেদের মধ্যে ঘরেলু মামলা। বারবার যেটা বলছি, এটা ঘরেলু মামলা। ও মানে এমন কিছু এটাতে নিয়ে ওই নিজেদের মধ্যে একটু হাওয়া গরম করে একটু দেখানোর চেষ্টা হচ্ছে। বেশ, রাজপুত্র উনি রাজনৈতিক শালীনতা নিয়ে প্রশ্ন করলেন, খুব সঠিক প্রশ্ন। কেউ যে দলমত নির্বিশেষে কেউ যদি রাজনৈতিক শালীনতার মাত্রাকে ছাড়িয়ে যায়, অশালীনতার পর্যায়ে যায়, নিন্দনীয় ব্যাপার। আমার বক্তব্য হচ্ছে, তাহলে কি একই কথা উনি দিলীপ ঘোষের ক্ষেত্রেও বলবেন, যিনি মাননীয় মুখ্যমন্ত্রীর মহিলা, তাকে হাফ প্যান্ট পরতে বলেছিলেন, হাফ প্যান্ট পরতে বলেছিলেন, হাফ প্যান্ট পরে আপনার উরুটা কাকে মারতে গিয়েছিল বলো আমাকে? আমি আপনার সময় একটা কথা বলছি, আপনার কথা তোমাকে জিজ্ঞেস করছি, আমি তোমাকে প্রশ্নটা করছি দাদা, আমি তোমাকে প্রশ্নটা করছি। আমার বক্তব্য তুমি আরাবুল ইসলামের কথা তো বললাম, আমি তো নিরপেক্ষভাবে বলছি যে দিলীপ ঘোষ যখন মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, তাকে বলছেন হাফ প্যান্ট পরে পা দেখান, এটা কি খুব শালীনতার পর্যায়ে পড়ে দাদা? মাননীয় মুখ্যমন্ত্রী সেই মাননীয় মুখ্যমন্ত্রী যখন হোদন তুলতুল বলেন, টাকা কেন দেবো, তোর বাপ দিয়েছে, এই কথা বলতে পারেন, তাহলে ঘোষ তো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো কি মানে না? তার মানে কি টাকা রিসিভ কেন দেবো? তার মানে কি টাকা রিসিভ কেন দেবো, তোর বাপ দিয়েছে? না সেক্রেটারি সায়ন্তন বাবু বলেছিলেন, শাহজাহান যখন শেখ শাহজাহান খুব ওখানে হচ্ছে, তখন শেখ শাহজাহান নিয়ে এসব কথা ওঠেও নি। তখন কি বলছেন, শাহজাহান বা অরঙ্গজেব হোক, সিআরপিএফ কে বলে দেবো কপালে গুলি করবে, মাথায় গুলি, কপালে গুলি করার কথা তোমাদের অভিষেক ব্যানার্জিও বলেছেন। এবার সেটাও বলো, কপালে গুলি করার কথা তোমাদের অভিষেক ব্যানার্জিও বলেছেন। কিন্তু প্রশ্নটা সেই জায়গাটায় নয়, প্রশ্নটা হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে শালীনতা নিয়ে যদি আপনি প্রশ্ন করেন না দাদা, শালীনতাটা নিয়ে প্রশ্ন করলে আমি বলছি দলমত নির্বিশেষে আপনার তাহলে এই কথাটাও বলা উচিত যে হ্যাঁ, দিলীপ ঘোষও যে কথাটা বলেছেন সেটা অপরাধ। আরাবুল না, দিলীপ ঘোষ কি করেছে? দিলীপ ঘোষ তেড়ে গেছেন। আরে বাবা, দিলীপ ঘোষ দিলীপ ঘোষ তেড়ে যাওয়ার মতো অবস্থা নেই দাদা। দিলীপ ঘোষকে আপনারা যে অবস্থা করে ছেড়েছেন, এখান থেকে ওখান পাঠাচ্ছেন, ওখান থেকে তেড়ে যাওয়ার মতো মানসিক অবস্থাতে নেই দিলীপ দা। তেড়ে যাওয়ার আজকে কথা হচ্ছে ফিজিক্যাল অ্যাবিউজের কথা হচ্ছে। দক্ষ সংগঠন তাকে ওপার থেকে ওপার পাঠাচ্ছেন, ওপার থেকে ওপার পাঠাচ্ছেন, সেটা দলের উপর ছেড়ে দাও না, সেটা দলের উপর ছেড়ে দাও। আরে বাবা, সেটা তেড়ে যান। আচ্ছা, তোমরা কাকে ভোটে দান করাবে না করাবে সেটা তো দলের উপর অনেক কিছু। সবার আগে আপনাদের দল হচ্ছে ডায়মন্ড হারবারের প্রার্থী, সেটা আপনারাও দিচ্ছেন না। সেটা ছেড়ে দাও, তোমরা তো 542টা। ওনার অসুবিধা হচ্ছে একটা জায়গাতেই,
কেন মমতা ব্যানার্জির কথা অনুযায়ী বিজেপি ক্যান্ডিডেট দিচ্ছে না বিভিন্ন জায়গায়? উনি বোধহয় ওটাই বলতে চাইছেন এখন মমতা ব্যানার্জি। আচ্ছা আমি এক এক করে নীলাভ 30 সেকেন্ড বলে নাও, নীলাভ 30 সেকেন্ড বলে নাও। কোথাও গিয়ে তোমাদের মনে হচ্ছে যে অধীর চৌধুরীও হয়তো ভালো জায়গা দেখতে পাচ্ছেন, মানে বহরমপুরে অধীর চৌধুরীকে ঘেরাও করবে বা বিক্ষোভ দেখাবে, এটা অকল্পনীয় সেই জিনিস হচ্ছে এবার, এবং সে কারণে নার্ভ ফেল করছে। শুনুন, আমি পরিষ্কার আগেও বললাম অধীর চৌধুরী এবার জয়ের ব্যবধান বাড়বে। দুই নম্বর, যারা ওখানে বিক্ষোভ দেখেছে 5 থেকে 6 জন ছেলে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূলের কর্মী এবং তৃণমূলের থেকে স্পন্সার্ড ভাবে এখানে এসছে, তৃণমূলের থেকে টাকা নিয়ে এসছে। তাই বলে আঙুল উঁচিয়ে তুমি আমার কথার বিরোধিতা করতে পারো, আমি তোমার কথার বিরোধিতা করতে পারি, তাই বলে তুমি আমাকে স্টুডিওর মধ্যে মারবে? ঠিক সেরকম ভাবে অধীর চৌধুরী গাড়ি থেকে নেমে যেভাবে ধাক্কা দিচ্ছেন, যেভাবে আঙুল উঁচিয়ে কথা বলছেন, এটা কোনো রাজনৈতিক নেতা পিএসসির চেয়ারম্যান এভাবে কথা বলে? তৃণমূলের মন্ত্রীরা হলে যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের গাঁজা কেস দিয়ে 2 বছর জেলে রাখতো। এটা গ্রাউন্ড রিয়েলিটি। মানে আপনারা ক্ষমতায় গেলে মানে শাসকের জায়গাটা সেম থাকবে। কংগ্রেসের ব্যাপারটা দেখুন, একটা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ভাদ্রা কংগ্রেসের একটা কিন্তু বেশ পাওয়ার আছে যে ভাই আমরা যদি ক্ষমতায় আসি ওরা যা করতো তার থেকে বেশি হয়তো করতে পারি, করছি না। হ্যাঁ, সে তো বটেই। একটা মানে পুরোপুরি পরিবারতান্ত্রিক দল, তারা ক্ষমতা পাওয়ার জন্য যতদূর নামতে হয় তারা ততদূর নামবে, এবং পশ্চিমবঙ্গে যেটা মুশকিল হচ্ছে যে ততোধিক নোংরা আরেকটা দল এবং তার নেত্রী, যারা পশ্চিমবঙ্গে এমন কোনো দুর্নীতি নেই যেই দুর্নীতির পাকে জড়িয়ে নেই তারা, এবং এমন কুকথা নেই, এমন কাজ নেই তারা করেনি। জেপি নাড্ডার গাড়িতে তার সমর্থকেরা ঝিল ছুঁড়ে গাড়ি ভেঙেছিল এবং সেইখানে কিন্তু তাদের এখনো অবধি দলদাস পুলিশ ধরতে পারেনি। একদম অধীর চৌধুরী ঔদ্ধত্য দেখাচ্ছেন কিনা সেটা অত্যন্ত বড় বিতর্কের বিষয়। তার একটাই কারণ, অধীর চৌধুরী কিন্তু যেভাবে মেজাজ হারাচ্ছেন এবং বহরমপুরের মধ্যে তৃণমূল কংগ্রেস যেভাবে তাকে ঘেরাও করছে, বা যে কথা বিজেপি বলছে যে তৃণমূলও নয় কংগ্রেসও নয়, এবার বহরমপুরে বিজেপি আনএক্সপেক্টেডলি জিতবে, এইটা একটা বিতর্ক। কিন্তু এই বিতর্কের পরে আমি বলেছিলাম যে আজ অধীর চৌধুরীকে নিয়ে বিতর্ক করার প্রয়োজন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বিতর্ক করার প্রয়োজন, কারণ অধীর চৌধুরী হয়তো মেজাজ হারাচ্ছেন, উদ্ধত্ত তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি আতঙ্কিত হয়ে পড়ছেন? আমাদের দ্বিতীয় যে বিতর্ক, সেই বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবং সন্দেশখালীকে নিয়ে। সুপার প্রাইম টাইমে জবাব চায় বাংলাতে দ্বিতীয় বিতর্ক, সন্দেশখালী তৃণমূলের পতনের কারণ এবং কি কারণে এই কথাটা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয় দর্শক, মমতা বন্দ্যোপাধ্যায় মানতে পারছেন না বোধহয় যে সন্দেশখালী আসলে এত বড় একটি ঘটনা হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও যে ভাষায় কথা বলেছেন, যে ভাষায় সন্দেশখালীকে আক্রমণ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা তো শোনাবো, কিন্তু সন্দেশখালী নিয়ে মারাত্মক পর্যবেক্ষণ জাতীয় মানবাধিকার কমিশনের, যারা কথায় কথায় সিরিয়া, প্যালেস্টাইন, নিকারাগুয়া, হনুলুলুতে হাহাকার, হনুলুলুতে মানবাধিকার লঙ্ঘন, ভিয়েতনামে মানবাধিকার লঙ্ঘন, এই সমস্ত কিছু নিয়ে চিন্তিত হয়ে পড়ে সেই বুদ্ধিজীবী তোমার বাড়ি যাবো, সেই বুদ্ধিজীবীরা, সেই মানবাধিকার জীবীরা, সেই ভাতাজীবীরা, তারা গেল কোথায়? কোনো পাড়ার নয়, কোনো রাজ্যের নয়, ভারতবর্ষের মানবাধিকার কমিশন বলছে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে। যেভাবে সিরিয়াতে হয়, যেভাবে প্যালেস্টাইনে হয়, যেভাবে পৃথিবীর যে কোনো কর্নারে হিউম্যান রাইট ভায়োলেশন, এই শব্দটা কানে বাজলেই কিছু মানুষ ঝাঁপিয়ে পড়ে বলেন দেখো 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 কি হয়ে গেল। এখানে যেন হিরণ্ময় নীরবতাটা কেন? মমতা বন্দ্যোপাধ্যায় রুষ্ট হবেন বলে? মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাবেন মনে? মজার কথা হলো মমতা বন্দ্যোপাধ্যায় আজও বললেন এখানে একটা সন্দেশ পাওয়া গেছে। ভাবুন, সন্দেশখালীতে বলছে এখানে একটা সন্দেশ পাওয়া গেছে। উনি বলছেন যে খালি সন্দেশ করছে মিডিয়া, আমাদের কাজই বোধহয় সন্দেশ করা। তারপর কি বললেন, তাও সেটা বানানো নাকি, মানে সেই মমতা বন্দ্যোপাধ্যায় বানানো সাজানো তত্ত্বে ফিরে এলেন। এবং তারপর যে কথাটা বললেন সেটা আরো ভয়ঙ্কর, বললেন কেউ খুন হয়নি,
মানে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর কোনো মহিলা খুন হলে, সন্দেশখালীর কোনো মহিলা ধর্ষিত হওয়ার পরে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে তাকে জ্বালিয়ে দিলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় মনে করতেন এটা বড় ঘটনা। কোনো মহিলার সম্মানহানি, কোনো মহিলাকে রাত্রে পিঠে বানাতে নিয়ে যাওয়া, কোনো মহিলাকে পার্টি অফিসে নিয়ে যাওয়া, কোনো মহিলাকে সুন্দর সুন্দর মেয়ে দেখে তুলে নিয়ে যাওয়ার যে মারাত্মক অভিযোগগুলো সন্দেশখালীর মায়েরা বোনেরা করেছে, এই সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাজানো অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সমস্ত কিছু লঘু। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা অভিযুক্তকে ধরিয়েছি। কি অভিযুক্তকে ধরিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত আপনার দলের কর্মী, আপনি তার পাশে দাঁড়িয়েছেন। এখনো কি বেপরোয়া ভাবে সন্দেশখালীর লড়াইকে লঘু করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এবং সেখান থেকেই আজকে বিতর্ক দুই এখান থেকেই শুরু, যে নন্দীগ্রাম থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, সেই মমতা বন্দ্যোপাধ্যায় পোড় খাওয়া রাজনীতিবিদ। তিনি হয়তো অধীর চৌধুরীর মতন তার ধৈর্যচ্যুতি হচ্ছে না, অধীর চৌধুরীর মতন তিনি অসহিষ্ণু হয়ে পড়ছেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপিরিয়েন্স পলিটিশিয়ান, বুঝতে পারছেন যে সন্দেশখালীকে যদি ছোট করা যায় তবেই শাহজাহান গ্যাং নিশ্চিন্ত থাকবে, তবেই নন্দীগ্রাম আন্দোলন থেকে ওঠা মমতা বন্দ্যোপাধ্যায়ের গদিটা সুনিশ্চিত থাকবে। কিন্তু বাংলার মানুষ প্রশ্ন করছে, সন্দেশখালীর জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পতন অনিবার্য? আমরা বিতর্ক করব, যাদের সাথে বিতর্ক করব তারা এই মুহূর্তে রয়েছেন, কিন্তু তাদের কাছে একবার তাদের সাথে আলাপ করিয়ে দেবো যারা ছিলেন। তাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ রয়েছেন, নারায়ণ চক্রবর্তী পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী রয়েছেন, রাজপুত্র চন্দ্র আমাদের সঙ্গে রাজনৈতিক কর্মী আগে থেকে ছিলেন, এবং তার পাশাপাশি মৌমিতা চক্রবর্তী সমাজকর্মী রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার শুনবো, কারণ এটা বাঙালির শোনা উচিত। কি নির্লজ্জভাবে তৃণমূল কংগ্রেস এখনো সন্দেশখালীকে লঘু করে দেখানোর চেষ্টা করছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি বলছেন খুন তো হয়নি। কি বলেছেন একবার শুনবো, এবং তারপর ভারতের মানবাধিকার কমিশন ঠিক কি বলেছে দেখব। संदेश करके वो भी उसको बनाना है, प्लान करके बनाया, लेकिन जो भी बनाया, जिसको भी जो कंप्लेन था, एक भी मर्डर भी नहीं हुआ, जो भी हुआ मैंने उसको सब वापस दे दिया। हमारा लोगों को हम अरेस्ट किया। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভারতের মানবাধিকার কমিশনের পর্যবেক্ষণকেও লঘু করে দেখাবেন, কিন্তু মানবাধিকার কমিশন, আবারও বলছি, বুদ্ধিজীবীরা সব গেলেন কই? বুদ্ধিজীবী তোমার বাড়ি যাব, বুদ্ধিজীবী তুমি কি আর সন্দেশখালীর কথা ভাবো? মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে যা হচ্ছে সেইটা নিয়ে অনেক কথা বললেন, অনেক কথা আমরা শুনবো, এরপরেও ধাপে ধাপে শুনবো, কিন্তু দেশের মানবাধিকার কমিশন তার কি পর্যবেক্ষণ একবার দেখে নেব। জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষণ, সন্দেশখালীতে মধ্যযুগীয় বর্বরতা হয়েছে, এটা গোটা ভারতের মানুষের এই মুহূর্তে দেখা উচিত। সন্দেশখালীতে মধ্যযুগীয় বর্বরতা, এটা কে বলছে? বিজেপি বলছেন না, সিপিএম বলছেন না, কে বলছে? বলছে জাতীয় মানবাধিকার কমিশন। মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এই যে এই নদী, সেই নদীর পারে অনেক ঘটনা ঘটেছে যেটা মধ্যযুগীয় বর্বরতার মতন। এরপরে পুলিশ প্রশাসনের ওপর বারবার ক্ষুব্ধ হয়েছে মানবাধিকার কমিশন, এবারও বলেছে পুলিশ প্রশাসনের অবহেলা রয়েছে। একেবারে যে অভিযোগগুলো ছিল যে পুলিশ থানাতে গিয়ে বলছে শাহজাহানের সাথে মিটমাট করে নিতে, থানাতে মহিলারা ধর্ষণ হয়েছে বলছে, তারপরেও বলছে যে আমরা রিপোর্ট লেখাতে পারবো না। কি পদক্ষেপ রাজ্যের? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জিজ্ঞেস করছে জাতীয় মানবাধিকার কমিশন কি রিপোর্ট আপনারা প্লেস করেছেন, 8 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিন। আপনারা কি দায়িত্ব পালন করেছেন? একটা শাহজাহানকে কোর্টের চাপে, সাংবাদিকদের চাপে, বাংলার মা মাটি মানুষ যাদের কথা বলেন সেই মায়েদের চাপে গ্রেপ্তার করেছেন, বিশাল কাজ করেছেন না। মুখ্য সচিব ডিজিপিকে নির্দেশ দিতে বলা হয়েছে, কি করা হয়েছে তার নির্ধারিত রিপোর্ট দিন। কারণ আজ বাংলার মানুষ এই মধ্যযুগীয় বর্বরতা শব্দটাকে আমরা আতঙ্কিত হয়ে পড়ছি, কিন্তু বুদ্ধিজীবীদের বোধহয় এই সময় হিরণ্ময় নীরবতা আমরা দেখছি বলে আরো বেশি করে বিতর্কটার প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির জন্য হয়তো করছেন, কিন্তু বুদ্ধিজীবীরা, বিমল শঙ্কর নন্দ এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। বিমলদা, বুদ্ধিজীবীদের কি কম্পালশন থাকতে পারে? আমরা তো ছোটবেলা থেকে দেখে এসেছি বুদ্ধিজীবী মানে সুশীল সমাজ, মানে সমাজের সমস্ত দুঃখ কষ্টের একেবারে বিবেক হয়ে দাঁড়িয়ে পড়া, সমাজে যা খারাপ হচ্ছে তার জন্য পরিবর্তন করে পোস্টারে নিজেদের মুখ দিয়ে দেওয়া,
বুদ্ধিজীবীরা গেলেন কোথায়? মানে প্যালেস্তাইন, নিকারাগুয়া, ভিয়েতনাম, ব্রাজিল সমস্ত জায়গাতে হাহাকার এবং মানবাধিকার লঙ্ঘন হলে যারা বুক চাপড়াতে শুরু করে দেন, তারা সন্দেশখালিতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কেউ, আপনারা বলছেন না, রাজ্যের পাড়ার কোনো মানবাধিকার কমিটি বলছে না, বলছে ভারতবর্ষের মানবাধিকার কমিশন। সেখানে বুদ্ধিজীবীরা কোথায়? যারা মানবাধিকার কমিশনের সেমিনারে খাওয়া দাওয়া করেন, গান্ডে পিণ্ডে সুন্দর সুন্দর খাওয়া দাওয়ার দিকে হাত বাড়ান, তারা এখন কোথায়? আজকে একটা ফেসবুক পোস্ট দিয়ে গেলাম, এক আগুনখোর বিপ্লবী নকশাল নেতা যারা বহুজাতিক সংস্থার বিরুদ্ধে প্রায় আগুন উদ্গীরণ করেন আর কি, তার মেয়ে নাকি বহুজাতিক সংস্থায় চাকরি পেয়েছে, তার স্ত্রী নাকি লন্ডনে থাকেন। এটা শুনলাম, এগুলো হয় আমাদের যারা আমেরিকাকে গালিগালাজ করে সেই বামপন্থী নেতারা তার স্ত্রীরা বা সস্ত্রীকে আমেরিকা বেড়াতে যেতে লজ্জা টজ্জা করে না, এগুলো আমাদের এগুলো গা শোয়া হয়ে গেছে। আসলে আমি এখানে দুটো বিষয় দেখি ময়ূক। এক হচ্ছে এই সন্দেশখালী ঘটনাকে যেভাবে লঘু করা হচ্ছে তুমি দেখালে, সেটা একটা দিক। দ্বিতীয়ত বুদ্ধিজীবীদের এই ভূমিকার দিকটা। এখন সন্দেশখালীর লড়াইকে এই সন্দেশখালী এই সব কথা বলে একটা বিষয় স্পষ্ট যে তাকে লঘু করে দেখার চেষ্টা হচ্ছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক অন্যায়। এবং করছেন কে? যিনি 2006, 7, 8 এই সালে সিঙ্গুর নন্দীগ্রামে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াই করেছেন, বিশেষত নন্দীগ্রামে অত্যাচারের বিরুদ্ধে ইনি লড়াই করেছিলেন। তখন আমরা কোনো রাজনৈতিক দল করতাম না, আমরা কিন্তু দলমত নির্বিশেষে, সিপিএম অবশ্যই বাদ দিয়ে, আমরা সেই আন্দোলনে পায়ে পা মিলিয়েছিলাম অতি সাধারণ মানুষ হিসেবে। কারণ একটাই আমাদের উদ্দেশ্য ছিল, সিপিএম যা করেছিল অপরাধ করেছিল, আজকে সন্দেশখালীতে তার 100 গুণ বেশি অপরাধ হচ্ছে। আমি একটা বিষয়ের সঙ্গে তুলনা করব। বাম আমলে মনে আছে 90-এর দশকের শেষ এবং 2001, 2, 3 সাল সুটিয়া বলে একটা জায়গায় গণধর্ষণ কাণ্ড হয়েছিল। বামেদের যারা এসে তাদের এই অসাধারণ প্রশাসনিক ব্যবস্থার কথা বলে, তাদের মানে জোর করে বলতে হয় যে তোমাদের সরকারটাও কতটা অপদার্থ ছিল, যেখানে মহিলাদের বাড়ি থেকে টেনে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হতো, তোমাদের পুলিশগুলো বসে বসে দেখতো, আর তোমাদের বড় বড় নেতারা লম্বা লম্বা লেকচার মারতো। আরে সেটাই তো বদল আমরা চেয়েছিলাম, তার বদলে সন্দেশখালী পেলাম। মেয়েদের নিয়ে যাওয়া থানায়, মেয়েরা থানায় গেলে বলে যা শাহজাহানের সঙ্গে মিটিয়ে নাও, আর শাহজাহানের কাছে গেলে 10-15 দিন থাকো, আমাদের ভোগের সামগ্রী হোক, তারপর বাড়ি ফিরবে। এবং এটা একজন প্রশাসনিক শীর্ষকর্তা বোঝেন না যে একজন মহিলা যখন অভিযোগ করেন সেই অভিযোগকে মান্যতা দেওয়াটা আইন। একজন মহিলা যখন বলেন যে আমার ওপর শারীরিক নির্যাতন হয়েছে, সেটাকে মান্যতা দেওয়াটা আইন, উনি বোঝেন না। আরেকটা কথা বলেছেন যে মার্ডার হয়নি। আমি মনে করিয়ে দেবো 2019 সালে লোকসভা নির্বাচনের পরে 3 জন বিজেপি কর্মী ওখানে খুন হয়েছিলেন, একজনের ডেড বডি পাওয়া যায়নি, এবং সেই খুনের জন্য পাওয়া এই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছিল। কার নির্দেশে শেখ শাহজাহানকে ছেড়ে দেওয়া হয়েছিল? কার নির্দেশে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নিয়েছিল পুলিশ? এগুলো কিন্তু জানার দরকার, প্রশাসনিক শীর্ষকর্তাকে জানতে হবে। এবার দ্বিতীয় প্রশ্ন, আরো আছে তো, শেষ হয়নি। এবার দ্বিতীয় যেটা, সেটা হয়তো রাজপুত্রের উত্তর দেওয়ার কিছু নেই, আমি বলে দিই। এই যে আমাদের মানবাধিকার কর্মী, তারপর কি সব বলে, কি মুক্তমনা বুদ্ধিজীবী ইত্যাদি ইত্যাদি, এই লোকগুলোর কাছে আমার একটা প্রশ্ন। এরা প্রত্যেকে নো ভোট ফর বিজেপি, আবার এখন লেগে পড়েছে, আবার সব বাসপাস নিয়ে তাকে নো ভোট ফর বিজেপি শুরু করে দিয়েছে। তারা তখন নো ভোট ফর বিজেপি, তাদের একজন আবার নাকি রাজ্যসভার মেম্বার হয়ে গেছে, তিনি এটি কলেজের অধ্যাপনা করে রাজ্যসভার মেম্বার হয়ে গেছেন। এখন এই লোকগুলো কোথায় ছিল 2021 সালের 2রা মের পরে, যখন 60টা বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল, তাদের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল, তাদের মহিলাদের ওপর ভয়াবহ নির্যাতন হয়েছিল, তাদের ঘরবাড়িগুলো জেসিবি মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল, বহু জায়গায় দক্ষিণ বা উত্তর 24 পরগনায় তাদের ক্ষেতের উপর দিয়ে মানে স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছিল। কোথায় ছিল? আমি অনেক এই বুদ্ধিজীবীগুলোকে জিজ্ঞেস করেছি, মানবাধিকার কর্মীকে, আপনার মানবাধিকারের ভাবনায় কি জল পড়ে গেছিল? আসলে এই লোকগুলো হচ্ছে একেবারে ভণ্ড। হিপোক্রাট বলে একটা শব্দ আছে,
এটা এদের জন্য তৈরি হচ্ছে। মানে ধান্দাবাজির কথা বলছেন আপনি। ধান্দাবাজ টু দি পাওয়ার ইনফিনিটি। এরা সরকারের পয়সার বা সরকারের আনুগত্যের জন্য দাঁড়িয়ে থাকে, সরকারের কাছ থেকে ভিক্ষা পাওয়ার জন্য ভিখিরির মতো হাত পেতে থাকে। পরিষ্কার এদের বলছি যে বাপু, তোমরা যখন আমাদের দলের বিরুদ্ধে এই কথা বলেছো, তোমাদের প্রতি আমাদেরও ঘৃণা বর্ষণ জানাচ্ছি যে তোমরাও আমাদেরই ঘৃণার পাত্র, মানুষের ঘৃণার পাত্র। রাজপুত্র, এতক্ষণ শুরুতে অধীর চৌধুরী যা করেছেন তার বিরুদ্ধে আমরা কথা বলেছি, তুমিও তার বিরুদ্ধে অনেক কথা বলেছো। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীর চৌধুরীর যদি ঔদ্ধত্য হতে পারে কাউকে মারমুখী হয়ে হুমকি দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা প্রতিনিয়ত করছেন, তোমরা কেন ফেক নিউজ ছড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখছো না বা কোনো কমপ্লেন লজ করছো না? একদমই না, ব্যাপারটা হচ্ছে বুঝতে হবে। ধরুন আমাদের দেশে, আমি আমাদের দেশে, তুমিও কি বুদ্ধিজীবী নাকি? না না না, সার্টেনলি নট, আই এম নট এট অল পারপ্লেক্সড। আমি বলছি যে আমাদের বুদ্ধিজীবীরা গেলেন কোথায়? আমি একটু বলে আমি জানতে চাই যে আমিও পয়েন্ট পারপেন্ডিকুলার সব করতে চাইছি যে বুদ্ধিজীবীরা গেলেন কোথায়, কোনো মিসিং ডাইরিফাইড করতে হয়েছে? বলছি একটা হাইলি পলিটিসাইজড ম্যাটার। এবার কেন পলিটিসাইজ শব্দ, পলিটিসাইজড কেন বলছি পলিটিসাইজ সেটা তোমাকে ব্যাখ্যা করতে দেব। না, আমাকে তো ব্যাখ্যা করতে জিনিস বলো। আমি আজকে যদি উনি 5 মিনিট বক্তব্য রাখলেন, আমি তোমাকে 500 মিনিট বক্তব্য রাখতে দেবো, কিন্তু আজকে যদি সিরিয়াতে, প্যালেস্টাইনে এই মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এটা কোনো সংগঠন বলতো, একটা ছোট্ট পুচকি সংগঠনও বলতো, আজকে দেখতে তোমরা কলকাতায় মিছিল করতে। সন্দেশখালীতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো বলেন, আমি তার ব্যাখ্যাটা না, তার কারণ হচ্ছে মানবাধিকার কর্মীরা যে দেশের পাসপোর্ট ব্যবহার করেন, সেই দেশ অর্থাৎ ভারতবর্ষের মানবাধিকার কমিশন বলছে মানবাধিকার লঙ্ঘন হয়েছে পশ্চিমবঙ্গের এই জায়গাতে। কোথায় মিছিল, কোথায় মিটিং, কোথায় সেমিনার? ভারতবর্ষের বুকে যে কেউ যা খুশি বলতে পারে, কিন্তু সেটা আমি বলছি, আমি কেন কথাটা বলছি, কারণটা বলো। যে কেউ যা ইচ্ছা বলতে পারে, কিন্তু সেটার একটা তত্ত্বের উপর বেস করে। আরে তত্ত্ব ছাড়ো, এখন বাস্তবের জমিতে আসো। তোমাকে রাত্রে পিঠে বানানোর জন্য নিয়ে যেত, তোমাকে রাত্রে পিঠে বানানোর জন্য নিয়ে যেত না, পশ্চিমবঙ্গের কিছু মহিলাকে নিয়ে যাও। সুন্দর সুন্দর, আমি চালাবো বাইকটা, লজ্জা, আমি জানি না তোমার লজ্জা লাগবে, কিন্তু আমি চালাবো। একটা খুব কাজের কথা বললেন যে মহিলারা যদি কিছু বলে থাকে, আরে বলে থাকে, দেওয়াটা আইন। উনি সঠিক কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মান্যতা দিচ্ছেন, উনি সঠিক কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো সাজানো ঘটনা বলছেন, এরকম করলেন বলবো কি করে বলবো বলা? না, তোমার লজ্জা লাগছে তার মানে? আমার ব্যাখ্যাটা প্লিজ করতে দাও। আমার বক্তব্য হচ্ছে ভারতবর্ষের বুকে যদি কেউ কোনো অভিযোগ দেয়, ছেলে মেয়ে নির্বিশেষে কেউ কোনো অভিযোগ দেয়, পুলিশ যদি তার কথা না শুনে, যে কোনো পুলিশ, রাজ্যের পুলিশ, কেন্দ্রের পুলিশ, মানে যে পুলিশ শাহজাহানের সাথে কাজ করছে। আরে বাবা, যে কোনো পুলিশ, না, সন্দেশখালীর পুলিশ কিনা বলো, যে কোনো পুলিশ, সন্দেশখালীর পুলিশ তো শাহজাহানের হয়ে কাজ করছে, গোরখপুর, যার খুশি পুলিশ, সে যদি না শোনে, আইনের দরজা খোলা আছে, কোর্টের দরজা খোলা আছে। এইটা আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখলাম। এবার আমার বক্তব্য হচ্ছে কেন এই কথাটাকে আমি পলিটিসাইজ বলছি। পলিটিসাইজ এই কারণে, কারণ এই ঘটনা ওনারাই বলছেন যে বহুদিন, বহু বছর, বহু মাস ধরে চলে আসছে। তাহলে আজ যখন ভোটের দোরগোড়ায় এসে আপনাদের ঘুমটা ভাঙলো, রাজপুত্র ভাই আমার, আমাকে একটু, আমি একেবারে বাচ্চা ছেলে, আমি একেবারে শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই, কিন্তু একবার একটু আমাকে আলোকিত করো। সিঙ্গুর, নন্দীগ্রাম, এগুলো কি কার্টুন চ্যানেলে দেখানোর কোনো টপিক ছিল? সেগুলো পলিটিসাইজ টপিক ছিল না? পৃথক ঘটনা। কিন্তু কি পৃথক ঘটনা? যে ইস্যুটাকে ঘাড়ে করে তোমরা নবান্ন অবধি পৌঁছালে, ঘাড়ে করে রেখাপাত্রকে সাংসদ করতে চাইছেন, সে ভালো কথা। বেশ, আমি একবার মৌমিতা হাত তুলছে অনেকক্ষণ ধরে, মৌমিতার কাছে যাবো। এক মিনিট, হ্যাঁ, আমি শুধু একটা কথা বলবো, এটা আমি জানতে চাই, সারা পশ্চিমবঙ্গবাসী জানতে চাইছে যে আজকে যদি তৃণমূল কংগ্রেস এতই ধোয়া তুলসী পাতা হয়, তাহলে কোথায় কোথায় সুপ্রিম কোর্টে দৌড়োয় কেন? যখন অভিষেক ব্যানার্জিকে মানে ইডি ডাকছে, তখন তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে, এখন তারা হাইকোর্টের রায়কে তারা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দৌড়চ্ছে, সেখান থেকে তারা রিফিউজড হয়ে এলো। ডু ইউ হ্যাভ এনি আনসার? আমি তো বলছি কোর্টে যাওয়াটা ভালো, মানুষের অধিকার সেটা। তৃণমূল যাক, বিজেপি যাক, আপনি যাই, আমি যাই, আপনি যান বা আমি যাই। শোনো ভাই, হ্যালো বলতে দাও, খালি গলাবাজি করলে হয় না, গুন্ডাগর্দি করলে হয় না, কথা শুনতে হবে, কথা বললে কথা শুনতে হবে। কি রে, রেগে যাচ্ছেন কেন? বলুন। ছোটবেলায় যখন পরীক্ষা দিতে যেতে খোঁজ নিতে তো যে টিচার কিরকম গার্ড করছে, আমি তো ভয় পেয়ে গেলাম, আপনি বলুন। আরে চুপ করলে তো বলবো। আজকে যখন ছোটবেলায় পরীক্ষা দিতে যেতে স্কুলে গিয়ে দেখতে তো গার্ড কিরকম করছে, শক্ত গার্ড করছে নাকি কঠিন গার্ড, সোজা গার্ড করছে। যারা টুকে লিখতো, যারা, তুমি চুপ করো, আমায় বলতে দাও। আমি তো স্টুডিওর বাইরে কাছে কাউকে দেখতে পাচ্ছি না। এই আশা করবো এটুকু ভদ্রতা আমি তোমাদের সবার থেকে আশা করবো। যাই হোক, আজকে যারা টুকে লিখতো, চিট করতো, তারা ভাবতো, তারা ভয় পেতো, এই রে কি শক্ত গার্ড পড়ে গেল, আর চুরি করতে পারবো না। বারবার
পাপের বোঝাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন করা হচ্ছে? সন্দেশকারীতে শুধু সন্দেশ পাওয়া গেছে, আর সেই সন্দেশটাকে উনি খেয়েছেন। ওনার দলের একজন রিসেন্ট যিনি প্রার্থী হয়েছেন, মিস হাওয়াই, উনি হাওয়ার মধ্যে ধোঁয়া খুঁজছেন। সবাই মিলে সন্দেশ খেয়ে তারপর প্যান 40 খেয়ে ডোলো 650 কে শরীর ঠিক করে হজম করে নিয়ে পাবলিককে হজম করাতে এসছে। ইয়ার কি হচ্ছে এটা? সন্দেশকারীদের শুধু সন্দেশ পাওয়া গেছে, আর কিছু পাওয়া যাচ্ছে না। আর কতদিন ধরে লোকের মাথাতে এইরকম ভাবে বুজরুকি ঢুকিয়ে লোককে জোর করে ভোট ব্যাংকের মানে সংখ্যালঘু ভোট ব্যাংক আদায় করার জন্য যে একটা মানে প্রমিনেন্ট কমিউনালি টার্গেটেড একটা ইনসিডেন্ট করা হলো, সেটার ব্যাপারে কেউ কোনো প্রতিবাদ নেই, কিছু না। নট অনলি দিস সন্দেশখালী, এর আগেও হয়েছে হাঁসখালি ঘটনাকে বলে দেওয়া হয়েছিল কি লাভ জিহাদ। কালিয়াগঞ্জে তখন বুদ্ধিজীবীরা কোথায় গেল? মৌমিতা, বুদ্ধিজীবীরা কোথায় গেল? জবাব চাইছে বাংলা। না, সেই জবাব তো মানে ওদের কিছু বলার নেই। আমি মৌমিতা একবার এখানে বাকিরাও হাত তুলছে, আমি একবার তোমাকে একটু থামাচ্ছি, আমি একবার থামাচ্ছি। বিমল দা, আপনিও বলতে চাইছেন, নারায়ণ দা রয়েছেন, সুমন্ত্র বাবু রয়েছেন। বুদ্ধিজীবীরা কোথায় আছে জানি না, কিন্তু আজ খুব ভালো করে শুনুন, আজ তৃণমূলপন্থী কিছু বুদ্ধিজীবী তারা নির্বাচন কমিশনে একটি প্রতিনিধি দল নিয়ে গেছিলেন। সন্দেশখালী নিয়ে নয়, শান্তিপূর্ণ ভোট নিয়ে নয়, তারা গেছিলেন যে বাংলাতে কিছু উগ্রবাদী নাকি রামনবমীর নামে অশান্ত করতে পারে গোটা বাংলাকে। এবং তারা, আমি একবার দেখাই তাদেরকে। আমরা সন্দেশখালী নিয়ে প্রশ্ন করেছিলাম, তার উত্তর কি পেয়েছি দেখুন। তারা বলছেন যে ওখানে মানবাধিকার হনন হয়েছে, মহিলাদের উপর অত্যাচার হয়েছে, সেটা কি আপনারা মানছেন যে ওখানে মানবাধিকার? সেটা কারণ আপনি টেনে নিয়ে যাচ্ছেন কেন সন্দেশখালীতে? এটা হোয়াট অ্যাবাউটের মতো হচ্ছে। এটা তো আমি বলছি, হোয়াট অ্যাবাউট যে করছে তারা তাদেরকে হাতরাস নিয়ে জিজ্ঞেস করুন। সেটা জিজ্ঞেস করুন, এখানে হবে না তো, তার জন্য তো দাঁড়িয়ে হয়েছে কিনা সেটা এখনো তো দেখা হচ্ছে, তদন্ত চলছে, তদন্তের আসুক রিপোর্ট। আজ অব্দি তো অনেক কথাই বলা হয়েছে, কিন্তু এটা নিয়ে আর আমি আলোচনা এখানে করবো না, বিকজ দিস ইজ নট দ্য ফোরাম। বিমল শঙ্কর নন্দ এবং বাকিদের কাছে আমি 30 সেকেন্ড করে যাব। দিস ইজ নট দ্য ফোরাম, মানে যে জিনিস এখনো বিচারাধীন সেইটা নিয়ে ওনারা কথা বলবেন না, কিন্তু রামনবমীতে কিছু উগ্রপন্থী নাকি বাংলাকে অশান্ত করতে পারেন, তাই নিয়ে ওনারা চিঠি দিয়ে দিতেন। এটা উন্নাও থেকে উত্তর মেরু সর্বত্র এরা যাবেন। উত্তর মেরুতে মেরুভল্লুকরা মারপিট করলেও এরা তাদের মানবাধিকার নিয়ে চিন্তা ভাবনা করবেন। শুধুমাত্র সন্দেশখালীর মহিলাদের সম্ভ্রমের কোনো দাম নেই, কারণ একটাই, আমি বলতে বাধ্য হচ্ছি, সন্দেশখালীতে উপজাতি জনজাতি মহিলাদের সম্ভ্রমহানি হয়েছে, সন্দেশখালীতে হিন্দু মহিলাদের সম্ভ্রমহানি হয়েছে। এই জেহাদি মানসিকতার লোকগুলো, তার জন্য কোনো দুঃখ নেই। অন্য কিছু হলে এখন রাজপথ ওরা একেবারে মাতিয়ে দিত। আমি বলতে বাধ্য হচ্ছি, এরা জেহাদি মানসিকতার লোকগুলো, এরা হিন্দু মহিলাদের সম্ভ্রমহানি হলে এদের কষ্ট হয় না। নারায়ণ চক্রবর্তী, কি হবে প্লিজ? প্রথমে আমি খুব সামারি করে বলছি, কারণ অন্য বক্তারা সবই বলে দিয়েছেন। পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী সম্পর্কে আমার যে ধারণা, অনেকেই দেশে এবং বিদেশে সেটা শেয়ার করেন বাঙালিরা, যে এরা সেন্ট% রিডাকশন সেলে বাজারে বিক্রি হয়। এত সস্তায় বুদ্ধিজীবী বিক্রি হয় না। আমি প্রচুর বুদ্ধিজীবী জানি যারা বামফ্রন্টের সময় অন্যায়ভাবে সুবিধে নিয়েছেন, পরবর্তীকালে তারা তৃণমূলের কাছ থেকে বিভিন্ন রকম শ্রী বিশ্রী কুশ্রী ইত্যাদি উপাধি পেয়ে কিছু পয়সা কড়িও পাচ্ছেন, এবং মাঝে মাঝে শীত ঘুমে যান, মাঝে মাঝে মোমবাতি নিয়ে বেরোন। আমরা আমাদের চাকরি জীবনে দেখেছি বুদ্ধিজীবীরা নিকারাগুয়ার প্রতিবিপ্লবীদের জন্য কত লাফালাফি করতেন। আমাদের ওই সময় একটা স্লোগান ছিল, ভুলতে পারি বাপের নাম, ভুলবো না কো ভিয়েতনাম। পশ্চিমবঙ্গের সবচেয়ে হাস্যাস্পদ কমিক চরিত্র যদি কেউ থাকে, তাহলে সংবাদ মাধ্যম ক্রিয়েটেড বাঙালি বুদ্ধিজীবী কুল, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে আমি সবচেয়ে যেখানে ব্যথিত এবং স্তম্ভিত, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রীর নারী জাতির প্রতি যে চরম অবমাননা, তার প্রতি অসংবেদনশীল আচরণ। তিনি তাকে সন্দেশ খাওয়া, সন্দেশখালী এসব বলছেন। তিনি এর আগে অবশ্য বিভিন্ন ধর্ষিতা নারী সম্পর্কে বলেছিলেন যে কার কত টাকায় পুরো ধর্ষিত হলে এত, হাফ ধর্ষিতা হলে এত, বা তাদের ওই সব কি লাভ অ্যাফেয়ার ছিল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলতেন। পশ্চিমবঙ্গের প্রশাসন এবং পুলিশ সেই দিনই রসাতলে গেছে যেদিন একজন পুলিশ আধিকারিক, যিনি নাকি সারদার লাল ডায়েরি হারানোর জন্য বিখ্যাত, তাকে যখন
ইডি লোকেরা জিজ্ঞাসাবাদ করতে গেল, তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ ধরে বেঁধে সরিয়ে দিল এবং মুখ্যমন্ত্রী রাস্তায় সেই আধিকারিকের হয়ে ধর্ণা দিতে বসে গেলেন এবং তার পাশে তার ড্রেস পরিহিত কলকাতার যে নগরপাল তিনিও সেখানে ধর্নায় বসে গেলেন। এই দুজন আইপিএস অফিসারের ওই মুহূর্তে সাসপেনশনের দরকার ছিল যদি পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচাতে হয়। সুমন্ত্র মাইতি, আমি আবারও ব্যাক করছি সেই জায়গায়। তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা রামনবমী নিয়ে চিন্তিত, ওখানে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, কিন্তু সন্দেশখালী নিয়ে আনফর্চুনেটলি এখনো চিন্তিত নন। মানে কি বলবেন এদের? এরাই মানবাধিকার রিলেটেড সব সেমিনারে ঘুরে টুরে বেড়ায়, এরাই নিকারাগুয়া, ব্রাজিল, হনুলুলু। এই প্রসঙ্গে বলি, রামনবমী মিছিল সরকার পারমিশন দিচ্ছিল না, হাইকোর্ট পারমিশন দিয়েছে। এদের হাজার থাকতে পারে, রামনবমী মিছিল হবে। সুমন্ত্রবাবু, রামনবমীতে সরকার ছুটি ডিক্লেয়ার করেছে। একদম সুমন্ত্রবাবু। দেখো ময়ূক, জবাব তুমনে খুদ হি দে দিয়া। তৃণমূলপন্থী বুদ্ধিজীবী এটা বলার পরে আশা করি আর বুদ্ধিজীবীরা কেন নিশ্চুপ এটা বলার আর প্রয়োজন বোধ করি, কারণ বুদ্ধিজীবী মানে শুধুমাত্র ওই কৌশিক সেন, শ্রীজাত, সুদেশনা রায়, প্রসূন ভৌমিকরাই বুদ্ধিজীবী, আর বাকি এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি বসে আছেন নারায়ণবাবু বা বিমল শঙ্কর বাবু, তারাও তো বুদ্ধিজীবী। আমি তো একসঙ্গে বলতে পারি রাজপুত্রও বুদ্ধিজীবী, খুব সুন্দর গান গায়, রাজনৈতিক কর্মী হিসেবে এখানে আসছে, কিন্তু রাজপুত্র তো ভালো গান গায়। প্রশ্নটা হচ্ছে এই যে তৃণমূলের বুদ্ধিজীবী, এদের সম্পর্কে তৃণমূলেরই একজন সঠিক মূল্যায়ন করে দিয়েছে, ভদ্রলোকের নাম কুণাল ঘোষ। কিছুদিন আগে শুভা প্রসন্ন একদিন বেগরবাই করছিলেন না, মমতাকে আমরা এরকম করেছি, মমতাকে আমরাই নিয়েছি। তো কুণাল ঘোষ একটা কথাই বলে দিয়েছেন, ভদ্রলোকের সব কথা তো না হলেও কিছু কিছু কথা খাঁটি কথা বলে দেন, যে কর্নার প্লটটা আবার ঠিকঠাক মতো পেয়ে গেলে শুভা প্রসন্ন আবার ঠিক লাইনে কথা বলবে। কেউ বলেনি, কিন্তু এটা এই জায়গা থেকে আমাকে এই বিতর্কটা শেষ করতে হবে। কিন্তু আজকে এই বিতর্কটা দুজন একেবারে পোড় খাওয়া রাজনীতিবিদ নিয়ে, একজন অধীর চৌধুরী আর একজন মমতা বন্দ্যোপাধ্যায়, দুজনেরই বিতর্কের প্রয়োজন ছিল। দুজনের আজকের যে ঘটনা বলি সেগুলো নিয়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি, ময়ূক সঙ্গে থাকুন।